নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। কীর্তিহাটের কর্চার আজ চতুর্থ খণ্ডের ৫৫ অধ্যায় শুরু করছি। বড় আঘাত পেয়েছিলাম সুলতা, নিষ্ঠুর আঘাত। অর্চনাকে সত্যিই নিজের সহোদরার মতো ভালোবেসেছিলাম। ভাবছিলাম এ কি হলো, ভাবছিলাম এরপর ওর কি হবে। কীর্তিহাটে মেজদিকে পাঠিয়ে দিয়ে এসেছি। সেখান থেকে হিলডা কুইনিকে নিয়ে আমার কাছে এসেছিল। তাদের উপর অত্যাচার করছে লোকে, বিশেষ করে ধনেশ্বর কাকার ছেলেরা, সুখেশ্বর কাকার ছেলেরা। তাদের উত্তেজিত করছেন স্বয়ং ধনেশ্বর কাকা, জগদীশ্বর কাকা। আমি কুইনিকে, হিলডাকে বলেছি আমি ফিরে গিয়ে ওদের বুঝিয়ে বলবো। যদি তারা আমার কথা শোনে তবে ভালো, যদি না শোনে তবে সেই কথাই তোমাদের জানিয়ে দিয়ে বলবো, এবার তোমরা যা খুশি করতে পারো। কিন্তু সেসব মনে করেও কলকাতা থেকে সরতে আমি পারিনি। এই বাড়িতে শুধু ঘুরেছি আর ভেবেছি এ কি করলাম। একটা ভ্রান্ত আবেগ বসে। অর্চনার চেহারার সঙ্গে ভবানী দেবীর চেহারার মিল আছে বলে অন্নপূর্ণা মায়ের নাতির ছেলের হাতে তুলে দিলাম। নিজেও তো বিশ্বাস খানিকটা করেছিলাম ওই কথাটা। অন্যত্র বিয়ে দিলেই তো হতো। জগদীশ্বর কাকা তার সম্বন্ধীর সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছিলেন। সে দ্বিতীয় পক্ষ এবং সাব ইন্সপেক্টর বলে অর্চনা কেঁদে বলেছিল আমি মরব বিষ খেয়ে, কিংবা নিজে গিয়ে পুলিশের হাতে ধরা দেব, বলবো সকল কথা খুলে। সুতরাং ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আর কাকে দোষ দেব। এরই মধ্যে এসে উপস্থিত হলেন জগদীশ্বর কাকা। এলেন সস্ত্রীক, উঠলেন আমার এই বাড়িতেই। সদ্য বিধবা কন্যার বাড়িতে উঠতেই ইচ্ছে ছিল তার, কিন্তু খুড়িমা তা হতে দেননি। খুড়িমা এসেছিলেন মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু জগদীশ্বর কাকা এসেছিলেন রথিনের সম্পত্তির খোঁজ খবর নিতে। রথিনের ইন্স্যুরেন্স ছিল, কিন্তু সে পলিসি লন্ডনবাসিনী স্ত্রীকে দেওয়া ছিল। জগদীশ্বর কাকা ফিরে এসে আমাকে বললেন, আমার কি সর্বনাশ করেছ তুমি জানো? আমি চুপ করে রইলাম। কি বলবো, অস্বীকার করার উপায় ছিল না। জগদীশ্বর কাকা বলেছিলেন, তুমি জানো রথিন অর্চনাকে বিয়ের আগে একটা ফিরিঙ্গি মেয়েকে। বলেছিলাম, আপনার মতোই সেদিন রথিনের বাবার কাছে শুনেছি, এবং তাঁরাও জেনেছেন রথিনের মৃত্যুর পর। জগদীশ্বর কাকা চিৎকার করে উঠেছিলেন, খুন করে হাম ফাঁসি জায়গা, হাম জগদীশ্বর রায় হ্যায়, কোই কো খাতির হাম নেহি করতা হ্যায়। আমি কোনো কথাই বলতে পারিনি। সে প্রতিবাদ দূরের কথা, বরং ভাবছিলাম জগদীশ্বর কাকা যদি আমার উপর আঘাত করেন তো নিজের কাছ থেকে গ্লানি হতে পরিত্রাণ পাই। কিন্তু জগদীশ্বর কাকার স্ত্রী প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন, ছি ছি ছি, তোমাকে ছি! রায়বংশ, রায়বংশের জয়োধ্বজা, বজ্রাঘাত হয় না তোমাদের জয়োধ্বজার ওপর? কেন ওকে গাল দিচ্ছ? কি করেছে ও? টাকা খরচ করে বিয়ে দিয়ে দিয়েছে, ওই ওর অপরাধ? সুলতা, জগদীশ্বর কাকা চিরদিন খুড়িমাকে নিষ্ঠুর নির্যাতিত করেছেন। নিষ্ঠুর কদর্য ভাষায় গালাগাল করেছেন। দুটো কথা তার মুখে প্রায়ই লেগে থাকত, হারামির বাচ্চা হারামি আর বাঁদির বেটি বাঁদি। শেষটা অভ্যাস করেছিলেন খুড়িমার ওপর কথাটা প্রয়োগ করে করে। সেদিন তার একটাও বের হয়নি জগদীশ্বর কাকার মুখ থেকে। আমার দুই কানের চারিপাশে খুড়িমার একটা কথা বেজেই চলেছিল, বজ্রাঘাত হয় না তোমাদের জয়োধ্বজার ওপর, বজ্রাঘাত হয় না তোমাদের জয়োধ্বজার ওপর, বজ্রাঘাত হয় না তোমাদের জয়োধ্বজার ওপর। কথা বলতে বলতে থেমে গিয়ে একটু হাসলে সুরেশ্বর। তারপর বললে, জানো সুলতা, সেদিন একটা হিসেব করেছিলাম, বিচিত্র হিসেব। হিসেবে শুরু হলো, রায়বংশের শুরু থেকে আমি পর্যন্ত 7 পুরুষের মধ্যে জয়োধ্বজা উড়িয়ে সবার সামনে দাঁড়াবার মতো কেউ ছিলেন? হ্যাঁ, জমিদার হিসেবে ছিলেন কয়েকজনই ছিলেন, খেয়ালি বিলাসী হিসেবেও ছিলেন, দাতা হিসেবেও ছিলেন,
কিন্তু মানুষ হিসেবে রত্নেশ্বর রায়কে প্রণাম করে বলেছিলাম, শুধু তুমিই ছিলে। তোমার অত্যাচার, তোমার শাসন শোষণ সত্ত্বেও তুমিই ছিলে রায়বংশের জয়োধ্বজার মানুষ, আর কেউ না। তবে হয়তো একালে তাও নাকচ হয়ে যাবে, কারণ তুমি রায়বংশের আয়কে বাড়িয়ে বাড়িয়ে 60,000 টাকা বৃদ্ধি করেছিলে। কুড়ারাম রায়ের দেবকীর্তির কালও গেছে। হঠাৎ চিন্তাটা রায়বংশ ছেড়ে গোটা বাংলাদেশের সমস্ত জমিদার বংশ খুঁজতে ছড়িয়ে পড়েছিল। সেদিন কিন্তু মুহূর্তে মাথাটা নত হয়ে গিয়েছিল। সুলতা, সেটা 1938 সাল। মহাকবি রবীন্দ্রনাথ তখনও বেঁচে, অবনীন্দ্রনাথও বেঁচে, কেষ্টনগরের চৌধুরী বংশের প্রমথ চৌধুরী জীবিত। কিন্তু সব প্রাচীন। নূতন কালের উজ্জ্বল মানুষের মধ্যে একজন কেউ পাইনি যার কপালে জমিদার বংশের ছাপ মারা আছে। অপরিসীম বিস্ময় বোধ করেছিলাম। জমিদার বংশের মধ্যে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ জন্মালেন কি করে? রাশিয়াতে জন্মেছিলেন টলস্টয়, কাউন্ট টলস্টয়, ঋষি টলস্টয়। সেদিন কোথাও কোনো সান্ত্বনা পায়নি সুলতা। হতাশায়, আক্ষেপে যেন ভেঙে পড়েছিলাম। দুঃখ যেটা অর্চনার জন্যে অনুভব করেছিলাম, সেইটে ওই জগদীশ্বর কাকার কুৎসিত কথা আর খুড়িমার এই কটা কথা বজ্রাঘাত হয় না ওই জয়োধ্বজার ওপর, আমাকে যেন পাগল করে তুলেছিল। মনে হয়েছিল রায়বংশ ধ্বংস হয়ে যাওয়াই ভালো। আবার মনে হয়েছিল বাঁচতে হবে। যা হয়েছে তা হয়েছে, আমি বাঁচব। আমি কীর্তিহাটের সব কিছু বিক্রি করে দিয়ে পালিয়ে এসে বাঁচব। ঠিক এই মুহূর্তে রঘুয়া চাকর এসে বলেছিল, দিদিমণি আইলেন। দিদিমণি? চমকে উঠেছিলাম। অর্চনা দিদিমণি। অর্চনা এসেছে? বেরিয়ে গেলাম। দেখলাম অর্চনার শ্বশুর তাকে নিয়ে এসেছেন এ বাড়ি, এসেছেন আমার কাছে। জগদীশ্বর কাকা সকালে দাবি জানিয়ে এসেছিলেন মেয়েকে তিনি বাড়ি নিয়ে যাবেন। রথিনের দরুন যা তার পাওনা তা অর্চনার অভিভাবক হিসেবে তাকেই বুঝিয়ে দেওয়া হোক, এবং অর্চনার ভরণ পোষণের জন্য মাসিক একটা খোরপোশের ব্যবস্থা করা হোক। তাই তিনি অর্চনাকে সঙ্গে করে আমার কাছে এসেছেন। কারণ এ বিয়ে দিয়েছিলাম আমি, এবং আমাকে দেখেই তারা আমার খুড়তুতো বোন বলে এবং অর্চনা অবিকল ভবানী দেবীর মতো দেখতে বলে বিবাহ দিয়েছিলেন। রথিনের বাপ বললেন, আমার বৌমার অভিভাবক হিসাবে তোমাকে জানি, জগদীশ্বর রায়কে জানি না। ওকে দেখলে এ বিয়ে হতো না। উনি যে দাবি জানিয়েছিলেন, বৌমাকে সে সম্পর্কে মত জিজ্ঞাসা করেছিলাম, উনি কোনো উত্তর দেননি। আমি ওকে এনেছি তোমার সামনে, ওর সঙ্গে কথা বলবো। কথা নয় সুরেশ্বর, একটা দলিল করেছি, দেখো। দলিলখানা পড়ে আমার মনে পড়েছিল ঠাকুমার কথা। আমার ঠাকুমাকে কীর্তিহাটের ঠাকুর বাড়িতে ঢুকতে দেননি এই জগদীশ্বর কাকা আর তার দাদা ধনেশ্বর কাকা। কলকাতায় তাকে বন্দি করে রেখেছিলেন আমার জ্যাঠামশাই। আমার বাবা প্রতিবাদ করেননি, করতে পারেননি দেবোত্তর সম্পত্তির জন্য। ঠাকুমা কোনো রকমে বেরিয়ে পালিয়ে গেলেন বৃন্দাবনে। সেখানে স্বামীর ভিক্ষেমা, না তাই বা কেন বলবো সুলতা, বলবো এক বৃদ্ধা বাইজির স্নেহ দৃষ্টিতে পড়ে তার আশ্রমে স্থান পেয়েছিলেন। নইলে হয়তো ওই ঘরে বন্দি অবস্থায় মরতেন, না হয় বৃন্দাবনে একলা পালিয়ে গিয়েছিলেন, সেখানে ভিক্ষে করতেন। তার পৈতৃক 1.5 লক্ষ টাকার কোম্পানির কাগজ তার বড় ছেলে যজ্ঞেশ্বর রায় নিজের নামে নিজেদের নামে এন্ডোর্স করিয়ে নিয়েছিলেন। আমার বাবা নীরব ছিলেন, কিন্তু টাকার ভাগ নিয়েছিলেন। আর এই 1900 সালের 37 বছর পর কাল এমন পাল্টেছে যে রথিনের বাবা যে দলিল করে এনেছেন তাতে অর্চনার জন্য মাসিক 100 টাকা মাসোহারা, তাছাড়া বছরে 2 বার 150 করে 300 টাকা, মোট 1500 টাকার ব্যবস্থা করেছেন। তার জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন, কিন্তু সে মূল টাকায় অর্চনার অধিকার থাকবে না। অর্চনার মৃত্যুর পর সে টাকা তার অন্য উত্তরাধিকারীরা পাবে। যদি বর্তমানকালের ধারা অনুযায়ী অর্চনা বিধবা বিবাহ আইন অনুযায়ী বা 3 আইন মতে বিবাহ করে,
তবে অর্চনা এককালীন 5,000 টাকা পাবে তার সংসার পাতবার জন্য। অবশ্য তারপর আর মাসোহারার অধিকারিণী সে হবে না। ইচ্ছা অনুযায়ী সে পিত্রালয়ে বা হরিশ মুখার্জি রোডের বাড়িতে থাকতে পারবে বা স্বাধীনভাবে স্বতন্ত্রও থাকতে পারবে, এবং সেক্ষেত্রে মাসিক 30 টাকা পর্যন্ত বাড়ি ভাড়া পেতে পারবে। আমি বিস্ময়ে প্রায় হতবাক হয়ে গিয়েছিলাম তার উদারতা দেখে। অর্চনার শ্বশুর বলেছিলেন, আমার ইচ্ছে বৌমা আমার কাছেই থাকেন, পড়াশোনা করেন। এ অবস্থায় পড়াশোনাই সবথেকে শ্রেষ্ঠ অবলম্বন। আগে হলে দীক্ষা দিয়ে পুজো অর্চনার পথ ধরানো নিয়ম ছিল, এ যুগে শিক্ষা। কিন্তু ওর কি মত তা উনি বলেননি। অর্চনা বরাবর এসে অবধি বসেছিল পাথরের মূর্তির মতো। সে ঘাড় নেড়ে ইঙ্গিতে জানিয়েছিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরেশ্বর বলেছিল, সুলতা, অর্চনা এখানে বসে আছে তাই বলছি, নইলে রায়বাড়ির জবানবন্দির মধ্যে বাংলার নূতন যুগের শিক্ষিত সমাজের একটি উজ্জ্বল ঘরের লুকোনো অন্ধকারের কথা প্রকাশ করতাম না। রায়বংশের ছবির শাড়ির মধ্যে মুখুজ্জে বাড়ির অন্ধকারের ছবি এখানে টাঙিয়ে দিতাম না। সেদিন কথাটা অনুমান করতেও পারিনি। অর্চনাকেই দোষ দিয়েছিলাম, এদের বাড়িটাও পচে গিয়েছিল। অর্চনা নিজেই এবার বললে, আমি অনুমানে বুঝেছিলাম, ঠিক প্রমাণ তখনও পাইনি। তবে ভুল আমি করিনি। আলোর তলায় অন্ধকার নয়, লণ্ঠনের উপরেও অন্ধকার জমে গোটা আলোটাকেই কালি পড়া লালচে আলোয় পরিণত করেছিল বাড়িটা। 6 বছর পর 1943 সালে যুদ্ধের সময় আমার দেওরদের যে চেহারা দেখেছি, সে চেহারার পত্তন 6 বছরের অনেক আগে হয়েছে। ওখানে থাকলে আমার নিষ্কৃতি ছিল না। সে যেন আমার অন্তর আমাকে বলে দিয়েছিল, ও বাড়িতে থাকতে আমার সাহস হয়নি। সুরেশ্বর বাধা দিয়ে বললে, থাক ওদের কথা। রায়বাড়ির জবানবন্দিতে ওইখানেই, মানে রথিনের আত্মহত্যা আর অন্নপূর্ণা মায়ের মৃত্যুর সঙ্গেই ওদের সঙ্গে সম্পর্ক চুকে গেছে। ওরা যা হয়েছে তা নিয়ে ওরা আছে। দুনিয়ায় অন্তরাত্মা বলে একটা সত্তা আছে, তাতে আমি বিশ্বাস করি। মাটির বুকের মধ্যে তার উৎস, কিন্তু মানুষের বুকের ভিতরেই সে গঙ্গা ধারা হয়ে বয়ে গেছে। আজ সে ধারা কীর্তিনাশা হয়ে সব ভেঙে চুরেই দিক, আর ভাগীরথীর মতো সে মজেই যাক। কাল আবার তার মোড় ফিরবে, নতুন চেহারা নেবে সে। সেই ভরসায় মানুষ বাঁচে। আমিও সেই ভরসায় বেঁচে রয়েছি। জবানবন্দি দিয়ে জমিদার জীবনের পালা শেষ করে নতুন জীবন শুরু করতে চাচ্ছি। এখন জবানবন্দির কথায় আসি। সুলতা যে কথা অর্চনা বলতে যাচ্ছিল সে বড় মর্মান্তিক। ওর শ্বশুরবাড়ির কথা, ওর দেওরদের কথা, ওর খুড়শ্বশুরদের কথা। যুদ্ধের সময় ওরা ওয়্যার কন্ট্রাক্ট পেয়েছিল। সে সময় কন্ট্রাক্টররা যা করেছে তা বলবার প্রয়োজন নেই। সেটার আঁচ শ্বশুরবাড়িতে মাস 8 মধ্যেই অর্চনা বুঝতে পেরেছিল। কিন্তু সে সময় ভয় ছিল না, কারণ তখন অন্নপূর্ণা মা বেঁচে ছিলেন, আর রথিনও তখন বেঁচে। রথিনের জীবনে পাপ পুণ্য ছিল না, ধর্ম অধর্ম ছিল না, কিন্তু অর্চনার উপর অধিকারের দাবি তার ছিল। বাপকে সে বম্বেতে বলেছিল, ভুল করেছি রেজিস্ট্রি করে বিয়ে করে। হিন্দু মতে 10টা বিয়েতে বাধা নেই। হিন্দু মতে বিয়ে করলে আমাকে মরতে হতো না। মা মনির কাছে গিয়ে দাঁড়ালেও হয়তো মাপ পেতাম। যাক, অর্চনা কীর্তিহাটে ফিরল ওর বাবার সঙ্গে। জগদীশ্বর কাকা এবং ওর মা ওকে নিয়ে কীর্তিহাট ফিরলেন। আমি তার আগেই কীর্তিহাটে ফিরেছি, এবং কীর্তিহাটেই নয়, আশপাশ চারিদিকের মানুষের কাছে, রায়বাড়ির জমিদারির প্রজার কাছে অপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছি গোয়ানদের সমর্থক হিসাবে, এবং সেই সূত্রে ইংরেজ সরকারের সমর্থক হিসেবে। মেদিনীপুরে কুইনি এবং হিলডা এসে অভিযোগ করেছিল গ্রামের লোকের বিরুদ্ধে। তারা তাদের উপর কংগ্রেস বিরোধী হিসেবে অত্যাচার করছে। আমি যদি এর প্রতিকার করি তো ভালো, না হলে তারা মেদিনীপুরের ডিএমের কাছে গিয়ে নালিশ করবে। সেই কারণে কুইনি, হিলডা খড়গপুরের মিসেস হাডসনকে নিয়ে এসেছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, অনুরোধ করেছিলাম মিটমাটের চেষ্টা আমি করব, এবং বোধহয় মিটমাটও হয়ে যাবে।
তবে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অপেক্ষা করো। অপেক্ষা তারা করেছিল। কুইনি হিলডা মেজদির সঙ্গেই কীর্তিহাটে ফিরে গিয়েছিল। আমি চলে এলাম কলকাতায় অর্চনার দুর্ভাগ্যের সংবাদ পেয়ে। সেই কারণেই আমি অর্চনা এবং জগদীশ্বর কাকাদের রেখেই কীর্তিহাট চলে এসেছিলাম। দেখলাম সারা অঞ্চলটার মানুষ ওই গোয়ানদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। গোয়ানরা ভীত হয়েছে, কিন্তু নত হয়নি। তারাও প্রতিজ্ঞা করেছে তারা নত হবে না। তারা দেশের মালিক, ভারতবর্ষের এম্পায়ারের সঙ্গে সধর্মাবলম্বী। কেন তারা নত হবে? দুটো চারটে ছোটোখাটো ঝগড়াও হয়ে গেছে ইতিমধ্যে। আমি কলকাতায় তখন। কুইনি হিলডা আমার প্রতিশ্রুতি পেয়েও তার উপর নির্ভর করে থাকতে পারেনি। গোয়ানদের নেতৃত্ব করেছে কুইনি। ব্যাপারটা জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত যায়নি, কিন্তু এসটিও পর্যন্ত গিয়েছে এবং এসটিও সার্কেল অফিসারকে তদন্তের ভার দিয়েছিলেন। জেলাটা মেদিনীপুর। 1930 থেকে 1935 সাল পর্যন্ত তাণ্ডব শেষ হয়েছে মাত্র 2 বছর আগে। সার্কেল অফিসার পুলিশ রক্ষী নিয়ে এসেছিলেন তদন্তে। অভিযোগ, এখানকার কংগ্রেসিদের প্ররোচনায় তাদের বয়কট করা হয়েছে এবং নানাভাবে তাদের বিব্রত করা হচ্ছে। তারপর ফিরিস্তি দেওয়া হয়েছে কোন দিন কী অত্যাচার হয়েছে গোয়ানদের ওপর। সে ফিরিস্তি অনেক। শুরু হয়েছে সিদ্ধাসন জঙ্গলে গোয়ানদের প্রবেশাধিকার থেকে, শেষ হয়েছে গোয়ানপাড়ার মেয়েরা এবং ছেলেরা কীর্তিহাটের স্কুলে জায়গা পায় না। এছাড়া অভিযোগ হয়েছে রায়বাড়ির ধনেশ্বর কাকার ছোট ছেলে নবযুবক অরুণেশ্বর এবং সুখেশ্বর কাকার ছোট ছেলে দীপকেশ্বরের বিরুদ্ধে। তারা এই বয়কটের সুযোগ গোয়ানপাড়ার মেয়েদের উপর ঘৃণ্য অত্যাচার শুরু করেছে। সাধারণের পক্ষে এসেছিলেন কংগ্রেসের সভাপতি সেই বৃদ্ধ রংলাল ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন কুইনিকে যে কোনো অন্যায় কীর্তিহাটের লোক স্বীকার করে না। কীর্তিহাটে থেকে যারা কীর্তিহাটের লোকেদের সমর্থিত প্রার্থীকে সমর্থন করবেন না, তাদের সঙ্গে কীর্তিহাটের লোকের কোনো সম্পর্ক নেই। তাদের ঘরে আগুন তারা লাগাবে না এটা নিশ্চিত, কিন্তু তাদের ঘরে আগুন লাগলে নিভাতে যাবে না। তারা কীর্তিহাটের লোকেদের সঙ্গে যদি এক ধর্মের লোক না হয়, তবে তাদের কীর্তিহাটের লোকেরা ধর্মস্থানে ঢুকতে দেবে না। প্রয়োজন হলে লেনদেন কাজ কারবার সব বন্ধ করে দেবে। কুইনি বলেছিল, মুসলমানরা কংগ্রেস বিরোধী, তাদের সঙ্গে এই রকম করতে পারেন? সারওয়ার্দী সাহেবের বাড়ি মেদিনীপুর শহর। ঝগড়া বেশ দূর পর্যন্ত গড়িয়েছে। অরুণেশ্বর দীপকেশ্বরের অপরাধ ঠিক প্রমাণিত হয়নি। কীর্তিহাটের লোকেরা বলেছে, না না না, তাদের চরিত্র বড় ভালো। সার্কেল অফিসার ফিরে গেছেন, প্রমাণ পাননি। তারপর কুইনির নামের সঙ্গে আমার নাম জড়িয়ে হাতে লেখা পোস্টার মেরে কীর্তিহাট গোয়ানপাড়ার দেওয়াল ছেয়ে দিয়েছে। কীর্তিহাট গোয়ানপাড়ার দেওয়াল ছেয়ে দিয়েছে কারা? কুইনির পড়ার খরচা দেয় কেন সুরেশ্বর রায়? কুইনি নেয় কেন? কুইনির কলকাতার বাড়ি খালাস করতে টাকা কে দিয়েছে? কেন দিয়েছে? এই অবস্থায় আমি গিয়ে পৌঁছলাম সুলতা। আমার নায়েব আমাকে সমস্ত কথা বললে, আপনি এ নিয়ে কিছু করবেন না, বলবেন না, ব্যাপারটা সাংঘাতিক হয়ে উঠবে। ওদিকে ঠাকুর বাড়িতে মেজদির প্রবেশ বন্ধ করে দিয়েছেন ধনেশ্বর কাকারা। ওখানে শিবেশ্বর রায়ের বংশের লোকেরা জোট বেঁধেছে। মেজদি যেন বোবা হয়ে গেছেন। হবারই কথা। এগুলো আগে থেকেই তিনি কল্পনা করেছিলেন। আমাকে বলেছিলেন, স্বর্গ, বৈকুণ্ঠ, কৈলাস এসবের কথা বইয়ে পড়েছি ভাই, গল্পে শুনেছি। যাত্রার দলে থিয়েটারে সাজিয়ে গুছিয়ে দেখিয়েছে, দেখেছি। যতক্ষণ পড়ি, যতক্ষণ শুনি, যতক্ষণ দেখি বেশ লাগে। কিন্তু ভাই, পৃথিবীতে যেখানে যত ঠাকুর আর ঠাকুর বাড়ি আছে, সেখানে মানুষে যা করে তাই হয়। দেবতার মহিমা কোথাও দেখিনি, বিশ্বাস করতে ভরসা হয় না। রায়বাড়ির কালীমা, গোবিন্দ, সৌভাগ্যশীলা সত্যি হলে তারা কি ওই পচা মেজ তরফের দত্তিগুলোর হুকুমে চলে? ওখানে আর আমি থাকতে পারবো না। তার থেকে তুই আমাকে বৃন্দাবন পাঠিয়ে দে ভাই। আমি বড়দির আশ্রমের উঠোন ঝাড় দিয়ে ভিক্ষে করে খাবো।
তিনি এসব বিষয়ে একটি কথা বলেননি। ঠাকুরবাড়ি ঢুকতে যাননি, বাড়িতে ওঠেননি, উঠেছেন বিবি মহলে। তিনিও আমাকে বললেন, ভাই ধোঁয়ানো আগুনে খোঁচা দিস নে ভাই, বাতাস দিস নে, দাউ দাউ করে জ্বলে উঠবে। আমি ভাবলাম কি করব। হঠাৎ বিকেলবেলা কুইনি এলো কজন গোয়ানকে সঙ্গে করে, আমার সামনে মাথা তুলে সদর্পেই জিজ্ঞাসা করলে, এই আপনার কথার দাম? আমি কথা দিয়েছি সে তার দাম যাচাই করতে ছাড়বে কেন? নির্ভীক মেয়েটাকে দেখে খুশি হয়েছিলাম এবং তোমার কাছে গোপন করব না, আমার দেহের মধ্যে দেবেশ্বর রায়ের রক্ত সাড়া দিয়ে উঠেছিল। আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। মুখ চোখ লাল হয়ে উঠল কুইনির। সে হিল্লাকে বললে, চলো দিদিয়া, জবাব পেয়েছি, চলো। বাবু জাত রায়বাহাদুরের জাত আলাদা হয় না, চলো। আমি সচেতন হয়ে উঠলাম, লজ্জিত হলাম। বললাম, মাফ করো কুইনি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। আমি কথা দিয়েছি চেষ্টা করব, আবার বলছি সে চেষ্টা আমি করব। আমি কালই বলবো সকলকে, ওরা না শুনলে যা ইচ্ছা হয় করো। 1938 সালের মে মাস। আমি কীর্তিহাটের জমিদার, অর্থ সম্পদহীন মেজতরফ নয়, অর্থবল আমার ছিল। কিন্তু সেদিন আমিই গেলাম কীর্তিহাটের রংলাল ঘোষের বাড়ি। জমিদার, মহাজন, ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য সকলে সেদিন মানতে বাধ্য ছিল রংলাল ঘোষকে। রংলাল ঘোষ আমার সঙ্গে দেখাই করলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, শরীর খারাপ, তাছাড়া সময় নেই। জবাবটা বহন করে এনেছিলেন রংলাল ঘোষের বড় ছেলে। লোকটি মিষ্টভাষী লোক। তিনি বললেন, বাবা কি বলবেন? তিনি জানেন আপনি যার জন্যে এসেছেন। ও হবে না, গোয়ানদের সঙ্গে মিটমাট হবে না। আপনিও ও নিয়ে জড়িয়ে থাকবেন না। আর ওই কুইনি মেয়েটার পড়ার খরচা আপনি দেন, তাও আর দেবেন না। আপনার বদনাম রটছে। ওদের সঙ্গে থাকলে লোকে ধর্মঘট করবে, খাজনা দেবে না, সঙ্গে সঙ্গে সোশ্যাল বয়কটও করবে। আমি মাথা নিচু করে ফিরে এলাম সদগোপ পাড়া থেকে রায়বাড়ি। পথে কতকগুলি ছেলে হাততালি দিলে। হঠাৎ একটা নির্জন জায়গায় কে কোথা থেকে বললে, জমিদার, ফলিয়ে দেব জমিদারি। হেসে সুরেশ্বর বললে, এতদিনের রায়বংশের যে ছেলেটি কীর্তিহাটে উজ্জ্বল মহিমায় বিরাজ করছিল, তার গায়ে তারাই অবহেলা, অবজ্ঞা এবং উপেক্ষার কালি মাখিয়ে কালো করে দিল। তা করুক, আমি অন্যায় করিনি, এই জোরটা আমার ছিল। তাই ওখান থেকে চলে আসবো সংকল্প করেছি, আবার ভেঙেছি। ভেঙে সেখানে ওই কালি মেখেই, কালো মুখ নিয়েই থেকেছি দিনের পর দিন। এরই মধ্যে গাঁয়ে ফিরে এলেন জগদীশ্বর কাকা অর্চনাকে নিয়ে এবং কন্যার সম্পদ, মাসিক 100 টাকা আয় আর অর্চনার গহনার মূলধন, সে প্রায় 15,000 টাকার উত্তাপে উত্তপ্ত হয়ে ফিরলেন। অর্চনা তখনও মুহ্যমান। ঠিক একদিন পর, অর্থাৎ পরদিন সকালেই মেজদিদি ও বাড়ি থেকে ফিরে এলেন সর্বাঙ্গে ধুলো মেখে। 2 চোখ থেকে চোখের জলের ধারার আর বিরাম ছিল না। জগদীশ্বর কাকা তার গলা ধরে বাড়ি থেকে বের করে পথের উপর ফেলে দিয়েছেন। চিৎকার করে কুৎসিত ভাষায় তার অপমান করেছেন। জেলে গিয়ে তার জাত গিয়েছে, অজাতের হাতে খেয়েছেন, তাছাড়া আরও অনেক কিছু। অর্চনা প্রতিবাদ করতে চেষ্টা করেছিল, কিন্তু মুহূর্তে জগদীশ্বর কাকা তাকে শাসিয়ে বলেছেন, এখনই গিয়ে পুলিশের কাছে সমস্ত বৃত্তান্ত প্রকাশ করে তোমাকে ঠেলে দিয়ে আসবো সেই ঘরে। শুনে আমি হতবাক হয়ে গেলাম। মেজদি হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললেন, আমায় বৃন্দাবন পাঠিয়ে দে ভাই, তোর পায়ে ধরছি আমি। তাই ঠিক করে ফেললাম, মেজদিকে বৃন্দাবনেই দিয়ে আসবো, সেই ভালো। শিবেশ্বর রায়ের তৃতীয় পক্ষের স্ত্রী জেল থেকে ফিরে এসে নির্বাসিতা দেবেশ্বর রায়ের স্ত্রীর পাশেই ব্রজধামের রজের উপর জীবনের শেষ আশ্রয় গড়ে তুলুন। আর কোথায় যাবেন? গ্রামে গ্রামে ভিক্ষে করা থেকে ভালো শহরে বাজারে ব্যবসাদার কি চাকরে বড়লোকের বাড়িতে দাসী বা রাঁধুনি বৃত্তি থেকে সে ভালো। যাবার সময় খবর শুনে শুধু অর্চনা এসেছিল। দেখলাম ওর চোখ দুটো ঝকঝক করছে।
শোকের মুহ্যমানতা ঝেড়ে ফেলে উঠে দাঁড়িয়েছে। বললে, তাই যাও সুরদা, সেই ভালো। বললাম, ভালো নয়, জমিদার শিবেশ্বর রায়ের স্ত্রীর অন্যের বাড়ি দাসী বা রাঁধুনি হওয়া থেকে তো ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল অর্চনা। তারপর সুরেশ্বর অর্চনার দিকে তাকিয়ে বললে, তোর মনে আছে অর্চি? একটি রেখার মতো ক্ষীণ হাসি নিঃশব্দে তার ঠোঁটের দুই প্রান্তে ফুটে উঠল। সেও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, মনে নেই? নিজের কথাও তো ছিল ওর মধ্যে সুরদা। আমি তো তখন বুঝতে পেরেছি বাবা আমার গয়নার টাকার উপর নজর ফেলেছেন। রাত্রে মাকে বলেছেন গয়নাগুলো বেচে এক বন্ধ ভালো জমি কিনে ফেলবো অর্চির নামে, আর কিছু টাকা নিয়ে তেজারতি করব, আর আমাদের দুঃখ থাকবে না। শুনে সারা রাত ঘুমোইনি। ভোরে উঠে তোমার ওখানে বিবি মহলে এলাম। তুমি বললে মেজদিকে বৃন্দাবনে রাখতে যাচ্ছি। আমার মনে পড়েছিল দ্রৌপদীর অজ্ঞাতবাসে শৈরিন্দ্রী হয়ে চাকরি করার কথা। সেকালে দাসী হয়েও এঁটো খেতে হয়নি, পায়ে হাত দিতে হয়নি। তাছাড়াও কীচকের মতো মহাপাষণ্ডের হাত থেকেও বাঁচা সম্ভবপর হয়েছিল। একালে দ্রৌপদীরা মানে রাজা জমিদার বাড়ির মেয়েরা চাকরি করতে গেলে ওর কোনোটা থেকে রেহাই পাবে না। যাও, তুমি দিয়ে এসো, সেই ভালো। সেই দিনই রওনা হয়েছিলাম। বৃন্দাবনে কৃষ্ণাবাইয়ের আশ্রমে আমার জন্য পরমতম বিস্ময় আর ধ্রুবতারার মতো স্থির আর শেষ নির্দেশ অপেক্ষা করেছিল তা আমি জানতাম না। কোনো ভৃগু জাতকের গুণিনও গণনা করে বলতে পারতেন না, কোনো মানুষ কল্পনা করতে পারতেন না। আশ্রমে ঢুকতেই তার সঙ্গে দেখা হলো। কত পরিচিতের মতো বললেন, এসেছ? আমি অবাক হয়ে গেছিলাম তাকে দেখে। গায়ের রংটা টকটকে গৌরবর্ণ, ছোটোখাটো মাথায়, বেশ মোটাসোটা মানুষটি। তিনি সুন্দর কি অসুন্দর সে বিচার বোধহয় কেউ করবে না। দেখলেই মনে হবে, আহা কি প্রসন্ন মানুষ। তিনি আবার বললেন, এসেছ তো অনেক দিন, এতদিনে। বলতে বলতে থেমে গিয়ে বললেন, দেনা শোধের পালা এবার। নয়, আমি জানি দেনা যে শোধ করতে হবে তোমাকে। সুরেশ্বর বললে, সুলতা, সেদিন আমি আমার পিতামহীর সামনে বসে তার কথা শুনে অভিভূত হয়ে গিয়েছিলাম। তোমাকে কি বলবো, তিনি যা বলেছিলেন তাই মনে হয়েছিল ধ্রুব সত্য। মনে হয়েছিল তিনি দিব্য দৃষ্টি পেয়েছেন, ভবিষ্যৎ যেন দেখতে পাচ্ছেন, প্রত্যক্ষ দর্শন করে বলছেন। মনে হয়েছিল তিনি আর মানুষ নন, মানুষের দেহেই তিনি দেবতার চেয়েও পবিত্র হয়েছেন। জগতের সব ন্যায়, সব ধর্ম তাকে আশ্রয় করে যেন ধন্য হয়ে গেছে। তিনি বলেছিলেন, নাতি, আমার সঙ্গে কথা হয় ঠাকুরের, সে ভাই অনেক দিন থেকে। কীর্তিহাটি মন্দিরে গেলে কথা হতো, এখানে ভাই 24 ঘন্টা আমার আশেপাশে অহরহ ফিরছে, কথা বলছে। বুঝেছ নাতি? ঘাড় নেড়ে আমি বলেছিলুম, হ্যাঁ বুঝেছি। মাথার গোলমাল তার অনেক দিন হয়েছে, কিন্তু সে কথাটা আমলই পায়নি মনের কাছে। আমি দেখলাম পৃথিবীর সব কিছু আশ্চর্য সহজ হয়ে গেছে তার কাছে। যা ঘটেছে, যা ঘটছে, তার কারণ তিনি সঙ্গে সঙ্গে আবিষ্কার করে ফেলেন। কিছুই অগোচর থাকে না, সব সেই সর্বঘটে যার অধিষ্ঠান, তার ইচ্ছে। বলেন, ওই তো মজা লাগাতে সে ওস্তাদ, মহা ওস্তাদ। বিপদে ফেলে মজা দেখে, বিপদেও ফেলে, আবার ভরসা করলে পারও করে সেই। বিংশ শতাব্দীর চতুর্থ দশক তখন, 1938 সাল। এর 9 বছর পরে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হবে। তারও 2 বছর আগে অ্যাটমিক যুগ আরম্ভের যুগ 1945 সালে। সেই 1938 সালেও তিনি কেমন যেন মডার্ন ইন্ডিয়ার মধ্যে আজও যেমন গঙ্গাসাগর মেলায়, পূর্ণকুম্ভে, প্রয়াগে, হরিদ্বারে অতীত ভারতের বিচিত্র রূপ লক্ষ লক্ষ মানুষের মধ্যে জেগে ওঠে, ঠিক তেমনি
এবং গঙ্গাসাগরে দারুণ শীতে বাংলার মন্ত্রীদের স্নান করার এবং প্রয়াগে কুম্ভে সেন্ট্রালের মন্ত্রীদের স্নানের মধ্যে মডার্ন ইন্ডিয়া যেমন পুরনো ভারতের কাছে সবিস্ময়ে মাথা নত করে, আমিও সেদিন তেমনি করে অভিভূত হয়ে তার কথা মেনে নিয়েছিলাম পরম সত্য এবং ধ্রুব সত্য বলে। এক বিন্দু সংশয় যেমন তার বলার মধ্যে ছিল না, তেমনি শোনার মধ্যেও আমার এতটুকু প্রচ্ছন্ন ব্যঙ্গ ছিল না। একটু চুপ করে থেকে আবার সুরেশ্বর একটা সিগারেট ধরিয়ে শুরু করলে, বললে, পরে এ নিয়ে আমি বিচার করেছি, খুঁটিয়ে খতিয়ে দেখেছি। কেবল একটা কথা বা তার একটা ধারণা ছাড়া বাকিগুলির মধ্যে অবিশ্বাসের কিছু ছিলও না। ঠাকুমা সেই গোড়াতেই আমাকে ডেকেছিলেন বড়বাবু বলে, অর্থাৎ দেবেশ্বর রায়ই জন্মান্তর নিয়ে আমি অর্থাৎ সুরেশ্বর হয়ে জন্মেছি এই ধারণাটার কথা বলছি। ওটা তিনি ছাড়েননি। সায়েন্স অফ হেরিডিটির কথা মোটামুটি জানি, কিন্তু ভালোভাবে জানি না। তাকে বোঝাতে গিয়েও বোঝাতে পারিনি, আর তিনি তা ঘাড় নেড়ে হেসে উড়িয়েই দিয়েছিলেন। একটি বলেই ধরেছিলেন, জানি বড়বাবু, জানি, এসব আমি অনেক দিন আগে থেকে জানি। তুমি আবার আসবে, তোমাকে আবার নতুন জন্ম নিয়ে রায়বাড়িতেই আসতে হবে, তোমাকে দেনা শোধ করতে হবে। সুলতা, তার কথাগুলো আজও আমার কানে বাজছে। বলেছিলেন, বড়বাবু, যত বড় মানুষটা তুমি, তার শতগুণ ভারী দেনার বোঝা তোমার ঘাড়ে। জন্মে জন্মে বোঝা বাড়িয়েই চলেছ। এবার বোঝা নামাও, শোধ করো, দেনার বোঝা শোধ করো। আমার চিবুকে হাত দিয়ে আদর করে বলেছিলেন, আমার কাছে একটা কথা আদায় করেছিলে, তোমার মনে আছে? সেই তুমি মারা গেলে তার কদিন আগে বলেছিলে, বড় বউ, তোমার ঠাকুর ঠিক বলেছেন, দেনার জন্যেই জন্মে জন্মে তোমাকে পেয়েও আমি পাচ্ছি নে, এবার দেনা শোধ করবই। তোমাকে পেতে হবে বড় বউ, প্রাণটা আমার হাহাকার করছে। অবাক হয়ে গিয়েছিলাম আমি। বুঝতে পারছিলাম পাগলের প্রলাপ, কিন্তু তবুও অশ্রদ্ধা করে তাকে অবিশ্বাস করতে পারছিলাম না। উঠে পালিয়ে আসতেও পারছিলাম না। শুধু একটা রুদ্ধ বেদনার আবেগ বুকের মধ্যে আমার উথলে উথলে উঠছিল। ভাবছিলাম, রায়বাড়ির দেবেশ্বর রায়ের গৃহিণী রত্নেশ্বর রায়ের মহাসমাদরের জ্যেষ্ঠা পুত্রবধূই এর পরিচয় নয়। এর পরিচয় সীতা সাবিত্রীর মতো একে ধনসম্পদ আর মিথ্যা মর্যাদাস্ফীত রায়বংশ এইভাবে পরিত্যাগ করেছে হতভাগ্য রায়বংশ। অথবা রায়বংশের মতো সব বংশের ভাগ্যই এই। সেই রামায়ণের কাল থেকে সীতাকে বনবাসেই যেতে হয়, শেষ হয় পাতাল প্রবেশে। সঙ্গে সঙ্গে বংশের লক্ষ্মীও উবে যান। তুমি জানো কি না আমি জানি না, মহারাজ প্রতাপাদিত্য সম্পর্কে একটা জনপ্রবাদ আছে। মহারাজ প্রতাপাদিত্যের বাড়িতে মা ভবানী ছিলেন কন্যারূপা হয়ে। যখন মহারাজ প্রতাপাদিত্য জামাই রামচন্দ্রকে হত্যা করবেন বলে স্থির করলেন রাজ্যের জন্য, মর্যাদার জন্য, তখন নাকি তার মেয়ের রূপ ধরে মা ভবানী এসে বলেছিলেন, বাবা, আমার মুখের দিকে তাকাও। শক্তি আর অহংকারমত্ত প্রতাপাদিত্য বলেছিল, চলে যা আমার সম্মুখ থেকে, তোর মুখ আর দেখব না। মা সঙ্গে সঙ্গে প্রতাপাদিত্যের অহংকার আর অধর্ম উত্তপ্ত বাড়ি ত্যাগ করে বেরিয়ে এসেছিলেন তার ঝাঁপিটি নিয়ে। গিয়ে উঠেছিলেন ভবানন্দ মজুমদারের বাড়ি। ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলে গল্পটা একটু অন্যরকম করে লিখেছেন। তিনি লিখেছেন, মা প্রথম ছিলেন হরিহরের বাড়িতে, তারপর ঠিক ওইভাবেই কন্যা বেশে হোড়মশায়ের কাছে গিয়ে বলেছিলেন, বাবা, আমি আর থাকতে পারছি নে, তোমার জামাই আসছে। হোড় রেগেই ছিলেন মেয়ের ওপর, বলেছিলেন, যা যা, এখুনি যা। মা অন্নপূর্ণা গঙ্গা পার হয়ে যাবার সময় ঈশ্বরী পাটনির কাঠের সেঁউতি সোনা করে দিয়ে আর তার ছেলেরা দুধে ভাতে থাকবে এই বর দিয়ে মজুমদার বাড়িতে প্রবেশ করেছিলেন। প্রতাপাদিত্যের গল্পটা আমাকে বলেছিলেন আমার মেজদিদি, শিবেশ্বরের তৃতীয় পক্ষ পুরুত ভট্টাচার্যের কন্যাটি। তিনি কার কাছে এটা শুনেছিলেন তা বলতে পারি নে। আমি সেদিন আমার ঠাকুমার সামনে বসে সেই গল্পটাই ভাবছিলাম। রায়বাড়ির লক্ষ্মী ছিলেন
এই বড় বউটি, তাকে উপেক্ষা করলেন সবাই। স্বামী দেবেশ্বর রায়, ছেলেরা যজ্ঞেশ্বর রায়, যোগেশ্বর রায়, মেজ তরফের দেওর শিবেশ্বর রায় থেকে তার ছেলে ধনেশ্বর, জগদীশ্বর, সুখেশ্বর, সবাই। ইনি বুঝি তিনিই রায়বাড়ির লক্ষ্মী। ইনি যা বলছেন বাস্তব বিচারে তা প্রলাপ হলেও প্রলাপ নয়, এই হলো সত্যকার সত্য। সুলতা, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি কথা ঠাকুমা? বৃদ্ধা বিরক্ত হয়ে বললেন, দেখ, ওই ভালোবাসিনে, ওই সব কথা চাপা দেওয়া। তুমি বলনি আমাকে, বড় বউ তুমি বলো আমাকে, তুমি জন্ম জন্মান্তরে কামনা করবে, আমার জন্যে অপেক্ষা করবে। আমি চুপ করেছিলাম। তোমার সে কি জেদ? কি বলবো বলো, আমি তো সবই জানি। ঠাকুরের সঙ্গে কথা হতো, তিনি তো আমাকে বলতেন সব। আমি তাকে শুধিয়েছিলাম, এত কষ্ট কেন আমার কপালে লিখলে? ঠাকুর বললেন, এর আগের জন্ম আমাকে ফেলে তুই ওর পেছনে ছুটেছিস, আমি ডেকেছি আসিসনি, এবার ও তোকে ছুঁড়ে ফেলেছে, এবার তুই আমার কাছে এসেছিস, এবার তোর মুক্তি। তোর স্বামীকে সব দিয়েছিলাম, নিলে কই? নেবার মধ্যে নিলে রূপোর তাল আর রূপের তাল। তাহলে কি বলবো? তবু তুমি ছাড়ো না। তখন বললাম, তুমি বললে, বড় বউ, আজ থেকে জীবনের দেনা শোধ করব। তুমি শুধু এইটুকু বলো ঠাকুরকে, ঠাকুর, মুক্তি আমাকে দিও না, আমাকে তোমার দাসী করে রাখো। যেদিন তার মুক্তি হবে সেই দিন মুক্তি দিও আমাকে। সে ঋণ শোধ করবে, কড়া ক্রান্তি হিসেব করে শোধ করবে বলে কথা দিয়েছে আমাকে। দেবেশ্বর রায় আমার সাধের বর, আমার মোহন বড়বাবু, আর যা করবে করুক, মিথ্যে কথা বলে না। সে সব বলে কয়ে আজ ভুলে যাচ্ছ বড়বাবু? ছি ছি ছি। মেজদি অবাক হয়ে সব শুনছিলেন। তিনি তার পায়ে হাত দিয়ে বলেছিলেন, তা ও করছে দিদি, তা ও করছে। করছে? তবে যে বড়বাবু জিজ্ঞাসা করছো, কি কথা ঠাকুমা? হেসে বলেছিলেন, আমার সঙ্গে ঠাট্টা করছো? তা তুমি তো জানো আমি ঠাট্টা বুঝি না। বোকাশোকা মানুষ, বাব্বা, যা ভয় লাগতো! কথা তো নয়, যেন জেরা। এখন নাতি হয়ে জন্মেছ, ভয় আর ঠিক করে না। কটা কথা জিজ্ঞাসা করি, করব? আমি বললাম, করুন। জিজ্ঞাসা করলেন, মদ খাও? আমি মাথা হেঁট করে বললাম, খাই ঠাকুমা। বললেন, আমি জানি। বড়বাবু মদ না খেয়ে থাকবে? বাবা, বড়বাবুর বাবা বাঘের মতো বাপ। তিনি রাগ করে গর্জাচ্ছেন, বড়বাবু টেবিল ধরে টলছেন আর আমাকে বলছেন, বড় বউ, আমার সেই গুলি খাওয়া জায়গাটায় ব্যথা করছে, মালিশ দিয়ে দেবে চলো। আর বাবাকে বলো কাল কাল কথা বলবো। আর বিয়ে করেছ? বিয়ে? এবার মেজদি বললেন, না দিদি, বিয়ে করেনি। বললেন, করেনি? তাহলে? বড়বাবু, আবার সেই পাপ বাড়াচ্ছ? না না ভাই আমার, লক্ষ্মী সোনা আমার, ও পাপ করো না ভাই, ও মহাপাপ। আমি হাত জোড় করে বললাম, না ঠাকুমা, বিয়ে আমি করিনি, কিন্তু যে পাপের কথা বলছেন সে পাপও আমি করিনে। আমি রায়বংশের অভিশাপের কথা জানি, আজ 6 পুরুষ পর্যন্ত জমানো পাপের কথা জানি। রাশি রাশি পাপ। ওরে নাতি, রায়বংশের পাপ জমা করলে পাহাড় পর্বত হয় রে, পাহাড় পর্বত হয়। হঠাৎ যেন পাল্টে গেলেন ঠাকুমা, কি ভাবনায় যেন ডুবে রইলেন। তারপর যেন অনেকটা সহজ মানুষের মতো বললেন, কি নাম তোমার নাতি? হ্যাঁ হ্যাঁ, সুরেশ্বর। অবিকল তুমি বড় বাবুর মতো দেখতে। বড়বাবু শেষকালে কিছুদিন আমাকে ভালোবেসেছিলেন। আমি দেবতা দেবতা করতাম। আমাকে বলেছিলেন, দেখো, আমি পুরুষ মানুষ, তোমাকে আমি বিয়ে করেছি। কেউ যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে আসে, তবে আমি তার সঙ্গে লড়ব মরব, তার আগে তো ছেড়ে দেব না। সে যদি তোমার গোবিন্দ এসে কেড়ে নেন, তবে আমি তার সঙ্গেও লড়ব। না লড়ে না মরে তোমাকে আমি ছিনিয়ে নিতে দেব না। চোখ থেকে তার জল গড়ালো। বললেন, দেখ ভাই, তখন কি জানতাম কথাটা এমনি করে ফলবে? তিনি মারা গেলেন, আমাকে ঠাকুর কেমন কৌশল করে ছিনিয়ে নিয়ে এলেন দেখ। ভাই আমার,
ভিক্ষে শাশুড়িকে দিয়ে পুরি তৈরি করে এখানে রাখলেন। তা ভাই, আমার দশা হলো, আমি এসে না পারলাম ঠাকুরকে আত্মসমর্পণ করতে, আর না পারলাম মরতে। দেখ, আহ, তোকে দেখে কত কথা যে মনে পড়ছে। তুই ভাই অবিকল আমার সেই বড় বাবু, বুঝেছিস? বড় আবোল তাবোল যে মনে পড়ছে। আবার একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, যা বলছিলাম শোন ভাই নাতি, রায়বংশের পাপের কথা। বড়বাবু আমাকে বলেছিলেন, বড় বউ, পাপ আমাদের জমা করলে পর্বত হয়, গঙ্গার বুকে ফেললে গঙ্গার বুক পুড়ে ওঠে, মজে যায়। আমি হিসেব করে দেখেছি বড় বউ, পাপ শুধু একরকম নয়, যত রকমের পাপ হতে পারে সব 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 রকম পাপ জমা হয়েছে রায়বাড়ির পাপ পুণ্যের সিন্ধুকে। পাপের সিন্ধুক বোঝাই। দেখো, রায়দের জমিদারিতে, পত্তনিতে, দরপত্তনিতে 135খানা গ্রাম। এ গ্রামের খাজনা বাড়িয়ে 3 ডবল করেছি। 135খানা গ্রামে কমপক্ষে 15,000 লোকের বাস। আজ 5 পুরুষ ধরে 5-15 75,000 লোকের মাথায় পা দিয়ে হেঁটেছি। পুজো করে ওরা যে লক্ষ্মী ঘরে তুলেছে, সে লক্ষ্মীর ভাগ নিয়েছি। ঘরে আগুন দিয়েছি, চাবুক মেরেছি, বুকে গাছের গুঁড়ি চাপিয়েছি, থামের সঙ্গে বেঁধেছি। তাছাড়া বড় বউ, নিজেদের পাপ মদ খেয়ে নিজের সর্বনাশ করেছি। তোমার মতো লক্ষ্মীকে ফেলে কত কদাচার করেছি বড় বউ। ওই ভায়োলেট, ওহ, পাপের কি শেষ আছে বড় বউ? বাবা ভিক্ষে মাকে তাড়ালেন কেন? না, সে পাপ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। অঞ্জনা পিসিকে, হ্যাঁ, একরকম তাকেও তিনি তাড়ালেন। তাছাড়া বাবার মাতামহের পাপ, সে পাপ তুমি জানো না, ভীষণ পাপ। বাবার পিতামহের পাপ, সেও ভীষণ পাপ। পাপের বিন্ধ্য পর্বত মাথা ঠেলে উঠছে, সূর্যের পথ বন্ধ করে দাঁড়াবে একদিন। সেদিন রায়বংশে আর সূর্য উঠবে না, রাত্রি পোয়াবে না, দিনের আলোর মুখ রায়বংশ দেখবে না। হয়তো জন্তু জানোয়ার হয়ে রাত্রির অন্ধকারে হাঁক মেরে বেড়াবে। তখন এই মানুষেরাই গুলি করে মারবে, ফাঁদ পেতে ধরবে। বড়বাবু আমার হাত ধরে বলেছিল, নাতি, বলেছিল, তোমাকে দুঃখ দিয়ে তোমার চোখের জল দেখে আমার চোখের মোহ কেটে গেল বড় বউ। আমি দেখতে পাচ্ছি কত পাপ আজ ঝোলা পাহাড়ের মতো মাথার উপর ঝুলছে। যদি সময় পাই তবে এই জন্মে এর প্রায়শ্চিত্ত করব, না পেলে কত জন্ম ঘুরতে হবে জানি না। আমি বলেছিলাম, না গো না, ভগবানের নাম করো, স্মরণ নাও, আগুনে খড় পুড়ে যাওয়ার মতো পুড়ে যাবে। তা বড়বাবু হেসে বলেছিলেন, সে যদি তোমার মতো পারতাম মানিক বউ, তবে তো বেঁচে যেতাম। তা যে পারি না, পাপ করব আর হরিনামের ঝোলা নিয়ে জপ করব, আর পাপ ছাই হবে। এত সোজা হলে পাপও মিথ্যে, পুণ্যও মিথ্যে। সত্যি দেনা আর পাওনার মামলা, এতে একদিন না একদিন দেনদারকে হারতেই হয়। কেন জানো? মূলধনের অভাব বলে। এই যে রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, বাদশা বাড়ি, এসব গেছে ওই মূলধনের অভাবে। আমরা তো সামান্য। রামরাজ্য, রামের অযোধ্যা, রামের বংশ, তাও গেছে। কৃষ্ণের দ্বারকা যদু বংশও তাও গেছে। শ্রীকৃষ্ণ 16,000 বিয়ে করেছিলেন। তাদের ছেলে নাতিদের বউ তারাও ছিল। সব নিয়ে লাখ হবে না 10 লাখ হবে, তার হিসেব বেদব্যাস দেননি। তবে শ্রীকৃষ্ণ ব্যাধের স্বরে দেহত্যাগ করলেন। রুক্মিণী, সত্যভামা সহমৃতা হলেন। বাদবাকি যারা রইল তাদের এসে শবরেরা ব্যাধেরা ধরে নিয়ে গেল। ওদিকে সমুদ্রের বানে দ্বারকা ভেসে ডুবে গেল। দিল্লির বাদশাদের বংশ নাকি রেঙ্গুনে দোকান করে দিল্লিতে টাঙা চালায়। এই নিয়ম বড় বউ, দেনা শোধ করতে হয়। পাওনা আদায় করতে পাওনাদার আসে, লাঠি মেরে আদায় করে নিয়ে যায়। সেই যে 135খানা গাঁয়ের লোক যাদের কাছে আমরা বাড়তি আদায় করেছি, তারা ছাড়বে মনে করেছ? ছাড়বে না, আদায় করে নেবে। কি করে নেবে তা জানি না, তবে নেবে। দেনার পাহাড়, সেই পাহাড়ের চূড়া হলো ওই ভায়োলেট। ও তোমার আর আমার মধ্যে আড়াল করে দাঁড়িয়ে আছে। তোমাকে পেতে হাত বাড়িয়ে পাইনে, ও এসে দাঁড়ায়। ঠাকুমা চুপ করে গেলেন।
তারপর সে কি কান্না! কাঁদতে লাগলেন। অনেকক্ষণ পর আবার যখন কথা বলতে শুরু করলেন, তখন আবার কথার গোলমাল শুরু হলো। সুরেশ্বর বললে, মাঝখানে বেশ সহজ মানুষের মতোই কথা বলছিলেন, কোনো গোলমাল তো ছিল না। তবে হ্যাঁ, পুরনোকালের মানুষ, ৭২ বছর বয়স, তার কথাগুলো তোমার আমার কাছে অন্ধ সংস্কারের কথা মনে হতে পারে, সে কথা আলাদা। এবার বললেন, নাতি, তুমি সেই বড়বাবু, সেই রূপ, সেই ধরনের কথাবার্তা, চলাফেরা, ঢংঢাং সব সেই। মেজ বউ বললে তুমি বিয়ে করনি, তুমি প্রজাদিকে দয়া করেছ, বসত সব লাকড়াজ করে দিয়েছ, গোচর ছেড়ে দিয়েছ, গোয়ানদের গোয়ানপাড়া সব শরিকের কাছে কিনে তাদের নিষ্কর করে দিয়েছ। এই তো দেনা শোধ করছো। তাছাড়া ভাই, এই যৌবনে তুমি বিয়ে না করে বিবাগী হয়েছ। হেসে ফেললেন, বুকে হাত দিয়ে বললেন, আমার জন্যে, বুঝেছ, আমার জন্যে। কিন্তু ভাই, এ জন্মে তো হবে না। এখন মরলে আমার বিয়ের বয়স হতে তো আরও ২০ বছর গো। এখন তো ১৬-১৭ কমে মেয়েদের বিয়েই হয় না। লেখাপড়া শিখতে হবে, তারপরে মনে করো তোমার সঙ্গে প্রেম করতে হবে, না কি লামেজ বউ? এমনি এমনি কি কাপড়ে চোপড়ে মুড়ে গয়না পরিয়ে কপালে সিঁদুর ঘষে বিয়ের দিন আছে? নেই। তুমি ভাই এ জন্মটা বিয়ে না করে দেনা শোধ করো। সেই ভায়লার বংশের কেউ থাকলে তাকে তুষ্ট করো ভাই। এদিকে আমি মরি, তারপর তুমি এসো। তোমারও খুশি, আমারও খুশি। বৈকুণ্ঠে তুমি হবে দাস, আমি হব দাসী, আর আমাদের জন্ম হবে না। কেমন? আমি কোনো উত্তর দিইনি বা দিতে পারিনি সুলতা। বুকের ভেতর কান্নার উচ্ছ্বসিত বর্ষার কাঁসাইকে বাঁধন দিয়ে কোনো মতে শুনে যাচ্ছিলাম। দেবেশ্বর রায় রায়বংশের মনোহর পুরুষ, যদুবংশের কৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্ন। তার স্ত্রী রায়বাড়ির মানিক বউ, তার এই অবস্থা। তার কথা বিশ্বাস করেছিলাম কি করিনি, এ কথা আমাকে জিজ্ঞাসা করো না সুলতা, সে আমি বলতে পারবো না। আজ তা আমি ঠিক স্মরণ করতে পারবো না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, একালের ধারা মতো রাবিশ বলে কথাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে হা হা করে হেসে উল্টে পড়তে পারিনি। বলতে পারি কথাগুলো মনের মধ্যে অবিস্মরণীয় হয়ে শিলালিপির মতো খোদাই করা হয়ে গিয়েছিল বুকের মধ্যে। রায়বংশের দেনার পরিমাণ জমা করলে পাহাড় হয়ে ওঠে। ভগবানের নামে বিশ্বাস নেই যে তার নাম করলে শিলা বিগলিত হবে। সগর বংশ উদ্ধারের জন্য গঙ্গার ধারা নেমে এসে উদ্ধার করবে শ্যামাকান্ত চাটুর্যকে, সোমেশ্বর রায়কে, রানী কাত্যায়নীকে, বীরেশ্বর রায়কে, বিমলা দেবীকে, তারপর হ্যাঁ, রত্নেশ্বর রায়ও আছেন তাদের মধ্যে, নিশ্চয় আছেন। সম্ভবত তার পাওনাদারের সংখ্যা বেশি। রায়বাড়ির আয়কে ৩ গুণ বাড়িয়েছিলেন তিনি, ২০,০০০কে ৬০,০০০-এ তুলেছিলেন। দেবেশ্বর রায়, শিবেশ্বর রায়, তারপর আমার বাবা যোগেশ্বর রায় থেকে দেনা শোধ শুরু হয়েছে। অসংখ্য পাওনাদার, অসংখ্য, হাজারে হাজারে পাওনাদার যেন মুঠি বাঁধা হাত তুলে তাদের কাছে দাবি করছে, পাওনা শোধ করো, আমাদের পাওনা ফেলো। একটা কথা বিশ্বাস করো সুলতা, এই সব কথা যখন ঠাকুমা বলছিলেন, তখন এসব যেন তিনি চোখে দেখছিলেন। কয়েকবার বলেওছিলেন, ভাই আমি দেখতে পাচ্ছি রে, আমি দেখতে পাচ্ছি। পরলোকে রায়বংশের কর্তারা হাত জোড় করে আসামির মতো দাঁড়িয়ে আছেন। সুলতা, মেজদি এতক্ষণ পর্যন্ত অবাক হয়ে শুনছিলেন, বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিলেন তার বড় জায়ের মুখের দিকে। মনে হচ্ছিল তিনি যেন ধ্যানমগ্ন হয়ে ছবিগুলো দেখতে চেষ্টা করছেন। আমার ঠাকুমা থামতেই তিনি ব্যাকুল হয়ে তার হাত ধরে নাড়া দিয়ে ডেকে বললেন, দিদি। তার মুখের দিকে তাকিয়ে ঠাকুমা জিজ্ঞাসা করলেন, তুমি তো মেজ বউ, মেজ ঠাকুরপোর তৃতীয় পক্ষের স্ত্রী? হ্যাঁ দিদি। সমাদর করে তার মুখে সস্নেহে হাত বুলিয়ে দিয়ে ঠাকুমা বললেন, আহারে, কচি বয়স তোর, তোর এই দশা করে দিয়ে গেল মেজবাবু। না না না, মেজবাবু বড় নিষ্ঠুর ছিল রে, দয়া মায়া তার ছিল না। অন্য দোষ না থাক, মানুষকে পীড়ন, আর ওই বুড়ো বয়সে তোকে গরিবের মেয়ে পেয়ে বিয়ে করে শেষে অকুলে ভাসিয়ে দিয়ে যাওয়া
বড় নিষ্ঠুরের কাজ। দিদি, অনেক কষ্ট তিনি পেয়েছেন বেঁচে থেকে, অনেক অন্যায়ও করেছেন। আপনার সঙ্গে যে ব্যবহার। বাধা দিয়ে ঠাকুমা বললেন, আমার যা করেছিল ঠাকুরপো তা আমি ক্ষমা করেছি মেজবউ, সে আমি মাপ করেছি। কিন্তু ঠাকুরপো যে বড় বেশি মিথ্যে মামলা করেছে রে। লোকের হরে হর্মে নিয়ে যে মনে ভারী সুখ পেত সে। খুব কষ্ট হচ্ছে তার দিদি? তা হচ্ছে ভাই। মেজদির চোখ থেকে জলের ধারা নেমে এসেছিল। বড় ভালো লেগেছিল আমার। হয়তো আমার কথা শুনে তুমি মনে মনে হাসছ, ভাবছ সুরেশ্বরের পাগল ঠাকুমা পটুয়াদের কাছে দেখা এবং শোনা নরকের বর্ণনা আর ছবির কথা বলে যাচ্ছেন। গ্রাম্য পুরুতের মেয়ে মেজদিটি সেই সব কথা ধ্রুব সত্য বলে বিশ্বাস করে কাঁদছে। ভাবপ্রবণ অর্ধশিক্ষিত ধনীর দুলাল সুরেশ্বরও তাই বিশ্বাস করছে ধ্রুব সত্য বলে। এ যুগে কথাটা হাসিরই বটে। শুনলে তুমি তো তুমি, একটা ক্লাস 10-এর ছেলেও ব্যঙ্গভরে হাসবে। কিন্তু না, ঠিক তা নয়। ঠাকুমার কথায় এটা ভাবিনি যে আমি দেবেশ্বর রায়, জন্মান্তরে আবার আমি রায়বাড়িতে এসেছি সুরেশ্বর রায় নাম নিয়ে জন্মের ঋণ শোধ করতে। এও বিশ্বাস করিনি যে আমার পূর্বপুরুষেরা এক অদৃশ্য লোকে কায়াহীন অস্তিত্ব নিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, আর ৭৫,০০০ থেকে ১,০০,০০০ অভিযোগকারীরা চিৎকার করে অবাঙমনস্গোচর ঈশ্বর বিচারকের কাছে দাবি জানাচ্ছে মাটিতে পুঁতে ডালকুত্তা দিয়ে ওদের কায়াহীন সত্তার মাংস ছিঁড়ে খাওয়ানো হোক, কি ফাঁসি দেওয়া হোক, কি ফের কৃমি কীট করে পৃথিবীর কোনো আবর্জনা স্তূপে ওদের জন্মান্তর নেওয়ার দণ্ড দিয়ে পাঠানো হোক। না, তা বিশ্বাস আমি করিনি। তবে ঠাকুমার সে বিশ্বাসকে আমি মিথ্যাও মনে করতে পারিনি। যা আমার কাছে সত্য নয় তাই যে মিথ্যা, তা আমি মনে করিনি সুলতা। তাই তোমাকে ডেকে তোমার সামনে আমি জবানবন্দি দিচ্ছি। দেখো, ইতিহাসের ধারায় উত্থান পতনের পিছনে আছে উলঙ্গ শক্তি, তার সঙ্গে ন্যায়নীতি জুটতে হয়। ন্যায়নীতিকে মূল্য না দিয়েও বড় বড় অধিনায়কেরা লোককে প্রতারিত করতেই সেটা করে। তার চেয়ে এক কণা বেশি মূল্য তার নেই। কিন্তু লোকে ন্যায়নীতি মানে, লোকের সঙ্গে সঙ্গে জীবন মানে। কত যুগ, কত কাল, কত জন্মান্তর পার হয়ে মানুষের দেহের মধ্যে জীবন এসে শুধু অমরই হতে চায়নি, আরণ্য অন্ধকারের অন্যায় থেকে ন্যায়ও আসতে চেয়েছে। রায়বংশের অন্যায়ের বাঁধনে বাঁধা পড়েই আমি সেটেলমেন্ট উপলক্ষে কীর্তিহাট গিয়ে আর ফিরিনি। প্রথম টের পেলাম ঠাকুরদাস পালের খুনের কথা। খুন করিয়েছেন রত্নেশ্বর রায়, আর ঠাকুরদাস পালের প্রপৌত্রের কন্যা তুমি। চমকে উঠেছিলাম এবং খুঁজতে লেগেছিলাম রায়বংশের পাপ পুণ্যের খতিয়ানের খাতা। সে খাতাও পেয়েছিলাম। ঋণ বেরিয়েছিল বা পাপ বেরিয়েছিল অজস্র, পুঞ্জ পুঞ্জ। পিটিয়ে পিটিয়ে তাকে জমিয়ে এত ভারী করে তোলা হয়েছে যে গোটা বংশটাই তার ভারে হাঁটু ভেঙে ধুলোয় মুখ গুঁজে পড়েছে। বৃন্দাবনে ঠাকুমার মুখ থেকে যেন গোটা বংশটা আর্তনাদ করে উঠল, ঋণ শোধ করে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। যেসব ছবিগুলো আমি আঁকছিলাম সুলতা, সেগুলো যেন ঠাকুমার কাছে ভাষা পেয়ে কথা কয়ে উঠল। পরের দিন আমি বৃন্দাবন থেকে চলে আসব, প্রণাম করে বিদায় নিতে গেলাম ঠাকুমার কাছে, মেজদির কাছে। মেজদিকে কিছু টাকা দিলাম। বললাম, রাখো মেজদি। দেখো, আমি জানি না, ঠাকুমাকে জিজ্ঞাসাও করিনি, করবার সাহসও নেই যে এখানে ওর অধিকার কি, কি আছে ওদের। টাকাটা রাখো, যদি কখনো কাজে লাগে। ঠাকুমাকে প্রণাম করতে গেলাম, দেখলাম তিনি যেন অন্য মানুষ। খুব স্বাভাবিকভাবেই বললেন, তুমি আমার নাতি সুরেশ্বর, যোগেশ্বরের ছেলে। যোগেশ্বর তাই করেছিল? তোমার মাকে দুঃখ দিয়ে ফেলে রেখে কোনো একটা বিবি মেয়েকে নিয়ে পালিয়েছিল? বুঝলাম মেজদির কাছে শুনেছেন। চুপ করে রইলাম। উত্তর কি দেব বলো? হঠাৎ কপালে হাত দিয়ে তিনি বললেন, কপাল, রায়বংশের কপাল। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ল তাঁর বুক থেকে। বললেন, যজ্ঞেশ্বর ভায়লার বাড়িটা কেড়ে নিয়েছিল। তুমি তাকে টাকা দিয়ে বাড়ি উদ্ধার করে তার কে যেন ছেলের মেয়ের মেয়ে, হ্যাঁ তাই তো বললে, তাকে তুমি ফিরিয়ে দিয়েছ।
তাকে পড়ার খরচ দিচ্ছ? এবার বললাম, দিয়েছি। অন্নপূর্ণা মা বললেন, আর আমারও মনে হলো না দিলে অত্যন্ত অন্যায় হবে। হ্যাঁ ভাই, খুব অন্যায় হবে। তোমার ঠাকুরদাদা অবিকল তোমার মতো দেখতে ভাই, তার সবথেকে বড় দেনা ওই ভায়লার কাছে। আমার বড়বাবু তার উপর অবিচার করেছিলেন। 14-15 বছরের মেয়েকে ডাকলেন, আয় একসঙ্গে দুজনে মরি আয়। কিন্তু সে ভয় খেলে পারলে না। বড়বাবু তো আলাদা জাতের মানুষ, তিনি গুলি খেয়ে মরতে গেলেন। গুলি খেলেন, পড়েও গেলেন। ভায়লা পালালো গোপাল ঘোষের সঙ্গে। বড়বাবু বাঁচলেন, গুলি বুকে বেঁধেনি। বেঁচে উঠে আর তাকে চোখে দেখলেন না। মেয়েটা সারা জীবন কেঁদে মরল। রাস্তার ঝাড়ুদারদের হাতের ঝাঁটার মতো অবস্থা হলো। তবু বড়বাবু তাকে ভালোবাসতেন। তার জন্যেই আমি তার ভালোবাসা পাইনি। ভায়লাকে দূর করে দিয়ে তাকে খুঁজতেই তিনি ছুটে বেরিয়ে গিয়ে কাঁসাইয়ের গর্ভে পড়ে অজ্ঞান হয়ে গিয়ে মারা গেলেন। ভায়লা বিষ খেয়ে মরল সিদ্ধাসনের জঙ্গলে। পরলোকেও মিলতে পারেনি বড়বাবু। ওরা কিরিশ চান তো। আহ, বড় দুঃখ। ওদের দেখো, বুঝলে? দেখবো বলে কথা দিয়েই বৃন্দাবন থেকে রওনা হয়েছিলাম, কিন্তু জানতাম না যে ইতিমধ্যে গোয়ানপাড়া আগুন লেগে পুড়ে গেছে। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। হিলডা মারা গেছে, তার ঘরেই প্রথম আগুন লেগেছিল। খবরটা পেলাম কলকাতায় পৌঁছে। একখানা চিঠি এসেছিল, লিখেছিল অর্চনা। লিখেছিল, সুরদা, বৃন্দাবন থেকে এতদিনে ফিরেছ বোধহয়। খুব গুরুতর ব্যাপার এখানে। একসঙ্গে তোমাকে দুখানা চিঠি লিখছি, একখানা বৃন্দাবনে, একখানা কলকাতায়, যেখানে পাও। এখানে গোয়ানদের সঙ্গে ঝগড়া চরমে উঠেছিল এবং তার ফলও ফলে গেল। যে ঝগড়াটার জন্যে তুমি মিনতি জানিয়ে কদিন চুপচাপ থাকতে বলে গেলে, সেটা চরমে উঠে গেল দিন তিনেকের মধ্যেই। আমার দুঃখ, আমার লজ্জার কারণ একরকম বলতে গেলে আমি। কলকাতা থেকে ফেরার পর বাবার নতুন চেহারাটা দেখে গেছো, তাপও সয়েছ খানিকটা। বাবার ভয়েই ঠাকুমা বৃন্দাবন পালালেন, সে তুমিও জানো, আমিও জানি। বাবার এখন সদা সর্বদাই রুদ্রমূর্তি। তার কারণ আমার টাকা। ও টাকা এখন তার হাতের মুঠোয়, তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন সকলকে। আমি তোমার সঙ্গে পালালে ভালো করতাম। ওদিকে জেলখানা থেকে অতুল কাকা গোয়ানদের খবর পেয়ে ওদের বয়কট করতে অর্ডার পাঠিয়েছিলেন। তুমি যাবার পরই অর্ডারটা গোপনে জেলখানা থেকে আসে। গ্রামে খুব কড়াকড়ি হয়। গোয়ানরা মিটিং করে ঠিক করে যে তারা মুসলমানদের সঙ্গে যোগাযোগ করবে, মুসলিম লীগের প্রোটেকশন নেবে। বাবা এই সুযোগে ওদের এখান থেকে উঠিয়ে দিয়ে আমার টাকায় ওদের জমি কিনবার মতলবে হঠাৎ খুব কংগ্রেসি হয়ে উঠে ওদের পাড়ায় গিয়ে ঝগড়াঝাঁটি করে এলেন। তার দিন তিনেক পরেই রাত্রে গোয়ানপাড়ায় আগুন লাগলো। গোটা পাড়াটা পুড়ে গেল। মায় গির্জের দুপাশে রানীগঞ্জ টালির ছাওয়ানো চাল পর্যন্ত। হিলডা পুড়ে মারা গেছে। এখানে টেনশন খুব বেশি। তুমি চিঠি পাওয়া মাত্র চলে এসো, অন্তত আমাকে বাঁচাও। আমি বোধহয় মরে যাব সুরদা। গোটা গাঁয়ের লোক এটা চাপাচ্ছে বাবা এবং জ্যাঠামশাইয়ের ওপর। বলছে কংগ্রেস এসব করতে পারে না। এ করেছেন রায়বাবুরা, ধনেশ্বরবাবু, জগদীশ্বরবাবু আর সুখেশ্বরবাবুর ছেলেরা। করেছে কমলেশ্বরের সঙ্গী সাথীরা। আমার প্রণাম নাও। ইতি অর্চনা। সুলতা, সেই দিনই রওনা হলাম কীর্তিহাট। স্টেশনে নেমে শুনলাম জগদীশ্বর কাকা নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। সুরেশ্বর বললে, রায়বাড়ির জবানবন্দিতে পুরনো কাল শেষ হয়ে গেল সুলতা। দেবেশ্বর রায়ের মৃত্যুর সঙ্গেই শেষ। যারা বাংলাদেশে প্রথম ইংরেজি শিক্ষা, ইংরেজি সভ্যতা, ইংরেজি আভিজাত্য আমদানি করেছিল, তাদের নাম তুমি এক এক করে স্মরণ করো কিংবা আউড়ে যাও। রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রাধাকান্ত দেব থেকে প্রত্যেকেই জমিদারির উপর বংশের প্রতিষ্ঠা করে গেছিলেন। আবার যারা শুধু দেশকে চুষেছেন রক্তপায়ী বাদুড়ের মতো, তারাও জমিদার ছিলেন। এদের আভিজাত্যের কাল, এদের গৌরবের কাল, দাপটের কাল মোটা হিসেবে বলতে গেলে 1900 সাল পর্যন্ত। 1901 থেকে নতুন কাল আরম্ভ, সেটার প্রকাশ হয়েছিল 1905 সালে।
ইংরেজ শাসনে লর্ড কার্জন শেষ অপ্রতিহত প্রতাপ ভাইসরয়। সম্রাজ্ঞী ভিক্টোরিয়া ভারতবর্ষের মানুষের কাছে বিনা প্রতিবাদের ভারতেশ্বরী। দেবেশ্বর রায় রায়বাড়ির শেষ রাজাবাবু। বাংলাদেশে জমিদারদের অপ্রতিহত প্রতাপের কাল 19th সেঞ্চুরি। 1901 সাল থেকে মানুষ জাগতে শুরু করেছে। ব্যবসাদারেরা তাদের থেকে মাথা তুলে দাঁড়িয়েছে। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে দেশি চেম্বার অব কমার্সগুলোর দাম বেড়েছে। উকিল, ডাক্তার, মোক্তার, ব্যারিস্টার, প্রফেসরের কাল শুরু হলো। দেবেশ্বর রায়ের উত্তরাধিকারী আমার জ্যাঠামশায় যজ্ঞেশ্বর রায় হয়েছিলেন কলিয়ারি প্রোপাইটার, মস্ত বড় খনি মালিক। বাবা হয়েছিলেন জার্নালিস্ট। একটু চুপ করে থেকে সুরেশ্বর বললে, মানুষ কাল তৈরি করে না কাল মানুষ তৈরি করে? হয়তোবা দুটোই সত্যি। 19th সেঞ্চুরিতে বীরেশ্বর, রত্নেশ্বর, দেবেশ্বর রায়দের মতো জমিদার অনেক ছিল। এদের থেকে উন্নত আর বেশি কেউ ছিল না। থাকবার মধ্যে একটা আধটা ঠাকুরবাড়ির মতো বাড়ি, মানুষের মধ্যে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর মতো মানুষ ছিলেন জমিদারদের মধ্যে। বলতে গেলে রায়বাড়ির জবানবন্দি এখানেই শেষ, কারণ তার পরের কথা, আমার বাবার কথা, যোগেশ্বর রায়ের কথা, এ শুধু তোমারই জানা কথা নয়, হয়তো একালের সকলের জানা কথা। আমার জ্যাঠামশায়ের কথা হয়তো তুমি জানো না, কিন্তু বাংলাদেশের যারা বাঙালি ব্যবসাদারদের কথা জানে তারা যজ্ঞেশ্বর রায়ের কথাও জানে। তার কথা জানলেই বাঙালি ব্যবসাদারদের কথা জানা হয়ে যাবে। কিন্তু সেসব কথা থাক সুলতা, দেবেশ্বর রায় পর্বের শেষ কথাটা বলিনি, সেটা আমিও জানতাম না। শেষ কথা দেবেশ্বর রায়ের পাগল স্ত্রীর বৃন্দাবনী নির্বাসন। নির্বাসন দিলেন কে জানো? দিলেন শিবেশ্বর রায় এবং যজ্ঞেশ্বর রায়, এবং নীরবে মাথা নত করে দেখলেন আমার বাবা, বাংলাদেশের বিখ্যাত জার্নালিস্ট যোগেশ্বর রায়। আমি কথাটা আবছা আবছা শুনেছিলাম, কিন্তু কখনো জিজ্ঞাসা করে ভালোভাবে জেনে নিতে সাহস হয়নি। জিজ্ঞাসা করব কাকে? ছেলেবেলা থেকে শুনতাম ঠাকুমা থাকেন বৃন্দাবনে, বাবার কোনো ব্যগ্রতা দেখিনি কোনোদিন মায়ের জন্যে। মায়ের কাছেও তার কথা কিছু শুনিনি। বাবার মৃত্যুর পর তাকে পত্র দিয়ে থাকলে জানবাজারের বাড়ির ম্যানেজার দিয়ে থাকবেন, তিনি পেয়ে থাকলেও কোনো উত্তর দেননি। তবে চাপা একটা কথা শুনতাম, ঠাকুমা এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন বৃন্দাবন। তিনি নাকি স্বামীর মৃত্যুর পর উন্মাদ পাগল হয়ে গিয়েছিলেন। লোকে বলে গোয়ানদের পাড়ায় গিয়ে ঘুরে বেড়াতেন, কেউ বলতো তাদের বাড়িতে নাকি খেয়েছিলেন। কথাগুলো এলোমেলো কথা, যার জন্য এ বাড়ির সঙ্গে তার নিজের ছেলেদের সঙ্গে তার সব সম্পর্ক চুকে গেছে। 15 অধ্যায় এখানেই শেষ। ফিরে আসছি 16 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।